করাটা দুর্বলতা। তো ইষ্টের জন্য করতে হবে, আর তার জন্য করতে গেলে প্রথমে দরকার হচ্ছে তাকে ভালোবাসতে হবে। তো ভালোবাসা ছাড়া যদি আপনি এটা করতে যান যে জগতে প্লাবনের মতো, সেটা আপনি চেষ্টা করেও করতে পারবেন না। তো তাকে ভালোবাসতে হয় কি করে, মানে সে ঠাকুর এক জায়গায় বলা আছে, সঙ্গাত সঞ্জায়াতে শ্রদ্ধা, মানে সঙ্গ করলে শ্রদ্ধা আসে। তো এখন আমরা, ঠাকুর তো আমাদের মধ্যে নেই, মানে ঠাকুরের সঙ্গ কি করে করতে পারি? এই যে ঠাকুরের যে বিভিন্ন গ্রন্থ বা এইসব রয়েছে, এগুলোকে পড়লে পারে কিন্তু এই শ্রদ্ধা আসবে। আমি একটা উদাহরণ দিচ্ছি যে ব্যাঙ্গালোরে যখন ছিলাম সেই সময় আমি শুনেছি যে ওই অবিন্দা নাকি বলেছে যে প্রত্যেকটি উপযোজনা কেন্দ্রতে রবিবার করে, মানে সেখানকার একটি উপযোজনা কেন্দ্রতে রবিবার করে এই আলোচনা প্রসঙ্গ পাঠ করা হোক প্রথম খণ্ড থেকে। তো আমি এটা শুনে খুব খুশি হলাম। পরবর্তীতে শুনি যে সেই আলোচনা প্রসঙ্গ পাঠ করা হচ্ছে মানে তার যে সূচিপত্র সেটা দেখে দেখে, মানে এই যে আলোচনা প্রসঙ্গ রয়েছে বইটার শেষে যে সূচিপত্রগুলো রয়েছে, যেখানে কোন জায়গায় কি বলা হচ্ছে, নাম ধ্যানের বিষয় কি বলা আছে, বা সেখান থেকে একটা একটা করে নিয়ে মানে সেইভাবে পাঠ করা হচ্ছে। তা আমি ভেবে দেখলাম যে কোনো জিনিসের যদি ধারাবাহিকতাই না থাকলো, তার মানে সেই জিনিসটাকে বুঝবো কি করে? একটা সিনেমা যদি আমরা সেই মাঝখান থেকে খাপছাড়া খাপছাড়া করে দেখি, সেই সিনেমাটা কি কোনো আনন্দ পাবো? মানে এই ঠাকুর যে এগুলো বলে গিয়েছে সেটি তো আমাদের জন্যই। মানে আরেকটি জিনিস হচ্ছে যে এই যে আলোচনা প্রসঙ্গ, মানে কেউ কি বলতে পারবে এখানে যে ঠাকুর কোন বয়সের থেকে এই আলোচনা প্রসঙ্গগুলো লেখা হয়, যে ঠাকুরের যে এই সমস্ত কথাবার্তা এগুলো নোট করা হয়, ঠাকুরের বয়স কত তখন? মানে কেউ ধারণা করে বা আন্দাজে কেউ যদি একটি বলতে পারে আমাকে, আমি খুশি হব। 50 হয়ে গেছে, 50 আচ্ছা। বছরের পর। আচ্ছা, আপনি তো, আচ্ছা সেটা পড়েছেন তো। তা আমি সেখানে সবাইকে প্রশ্ন করছি যে 50 বছরে কেন? তার আগের যে সময়কাল, সেখানে যে ঠাকুর এত কিছু করে গেছেন, মানে সেখানে 50 বছরও কেন এই যে এগুলো নোট করা হয়? ঠাকুর বিশেষ করে সেই সেই সময়কার যে প্রফুল্ল দাস ওনাকে বলেছে যে এগুলো নোট করবি বসে বসে আমার কাছে। তো 50 বছরে কেন? মানে কেউ কেউ কি কেউ ভেবেছে মানে যে কেন 50 বছরে ঠাকুর এগুলো বলেছে? আমি একটু বলি আমার হ্যাঁ, যেটা ধারণা। হ্যাঁ, হ্যাঁ। আমার মনে হয় যে উনি যখন দেখলেন যে আগের যারা মহাপুরুষরা এসছেন তারা বলে গেছেন, তারপরে তার রেতো শরীর বা যা বলে গেছেন সেটা পরবর্তীকালে সেটা বিকৃত রূপ হয়েছে। সেই জন্যই উনি ভেবেছেন যে এটা যদি গ্রন্থাগারে লেখা থাকে তাহলে হয়তো বিকৃত হবে না, এই ভেবেই হয়তো উনি লিখেছেন। আচ্ছা, খুবই ভালো উত্তর দিয়েছেন। তো সেই ক্ষেত্রে কিন্তু তিনি বাণী দিয়ে যেতে পারতেন একটির পর এক। সেক্ষেত্রে কিন্তু বসে বসে সেই নিয়মগুলোকে আমাদেরকে একটির পর এক লেখাতে পারতেন। সেইভাবে কিন্তু অনর্গল সে বলে গেল, শেষে বলল যে বলতে বলতে এমন হয়ে গেছে যে আমার গলার ফুটোটা এমন বড় হয়ে গেছে যে সেখান থেকে একটি সুপারি পড়লে সেটা কেটে চলে যাবে। তো আর এই যে আপনি যে আলোচনাগুলো দেখেন সেটা কিন্তু দৈনন্দিন আলোচনা, সেখানে বিভিন্ন রকমের আলোচনা, মানে কোনো মানে ইসে নেই, মানে সাধারণ আলোচনা সেখানে চলছে। তো এইটি ঠাকুর করেছে, এর পিছনে একটি কারণ আছে। আর সেই সময় যে 50 বছরে ঠাকুরের কিন্তু একটি স্ট্রোক হয়েছে। ঠাকুর কিন্তু শরীরের দিক দিয়ে অপারগ হয়ে গেছে, ঠাকুরের দুটি বাহু কেটে গেছে। অনন্ত মহারাজ, কিশোরী মোহন এরা কিন্তু সেই সময় নেই। সেই সময় থাকাকালীন কিন্তু এই প্রকল্পটা নেওয়া হয়নি। তো এই যে আলোচনা প্রসঙ্গ, এটি হচ্ছে ঠাকুরের ব্যাকআপ প্ল্যান। মানে ঠাকুর কিন্তু বলেছে আমি কিন্তু করতে পারলাম, ঠাকুর কিন্তু বুঝেছে যে একটি সময় হয়তো সেটা করা হয়তো হবে না। হ্যাঁ, নিশ্চয়ই ঠাকুর এই সমস্ত বাণীগুলো দিয়েছে। ঠাকুর প্র্যাকটিক্যাল ওয়ার্ক করতে চেয়েছিল, ঠাকুর ফিল্ড ওয়ার্ক করতে চেয়েছিল। ঠাকুর বাড়ি বাড়িতে গিয়ে মানে লোকের কাছে পৌঁছে পৌঁছে এই যে আমি আলোচনা প্রসঙ্গে আমি কথা কথা বলছি, আমি বলতে যাচ্ছিলাম যে তাকে ভালোবাসতে গেলে তাকে জানতে হবে। এই যে জানার মধ্যে দিয়ে আমরা যে তাকে জানবো, সেখানে একটি আমার ভিতরে আসবে। এই যে সত্যানুসরণে ঠাকুর ভাবের কথাটাই, ভাব ওয়ার্ডটা কিন্তু কমসে কম 15 বার সেখানে ঠাকুর বলেছে। তো এই যে ঠাকুর পিছনে জানবো, যেরকম আমি উদাহরণ দিচ্ছি, মানে ঠাকুর সেই মানে প্রথম দিকে যখন সে ডাক্তারি করতেন সেই সময় লেবার ফর লাভ মুভমেন্ট শুরু করেছিল। ঠাকুর বাড়ি বাড়িতে যেতেন, সেইখানে মানুষের যে মানে কারো হয়তো বাড়ি বেড়া ভেঙে গেছে, কারো হয়তো ছাদের থেকে জল পড়ছে, কারো হয়তো পায়খানাটা ঠিক নেই, মানে পায়খানার দরজা ভেঙে গেছে বা এইসব ঠিক করে বেড়াতো ঠাকুর। কারো কুয়োর হয়তো কোনো সমস্যা আছে, হ্যান্ডপাম্প কুয়ো বা এইসব, তো এসব কাজ করে বেড়াতো ঠাকুর। একটা দল লোক নিয়ে যেত, সেখানে বড় বড় শিক্ষিত লোকরা থাকতো। আর এটার মুভমেন্টের নাম হচ্ছিল লেবার ফর লাভ। অর্থাৎ
আমি তোমাদের লেবার দিচ্ছি, মানে আমি তোমাদের জন্য খাটনি, আমরা সবাই তোমাদের জন্য খাটবো, আর তার বিনিময়ে আমি কি পাবো? তোমাদের কাছ থেকে ভালোবাসা পাবো। এটা আমি জানি না সবাই জানেন কিনা। তো এইভাবে লেবার ফর লাভ মুভমেন্ট ঠাকুর বাড়িতে বাড়িতে গিয়ে সেখানে শুরু করেছিল। ঠাকুর মানে এই যে ঠাকুর কিন্তু সাধারণ লোক ছিল। আমরা যে ঠাকুরকে বলি মহাপুরুষ এই ওই অমুক, কিন্তু আপনারা যদি পড়ে দেখবেন সেই ঠাকুর যে ছোটবেলার থেকে একটি শিশুর যেরকম একটি ভাব হয়, যে তার ভিতরে জিজ্ঞাসা আসে, মানে তার ভিতরে সেই বদমাশি আছে, মানে সেই চিন্তা, মানে সেইগুলো আপনি কিন্তু বুঝতে পারবেন। তো এই যে একটি কথা মনে পড়লো, এই হ্যাঁ, ঠাকুর যখন এই ডাক্তারি করতেন, তো ঠাকুরের কাছে মানুষ আসতো, তো তাদেরকে ঠাকুর ওষুধ দিত, ঠিক করে দিত, তো কিছুদিন বাদে দেখতো যে তারা আবার ফিরে এসছে। তো সেই সেই অসুখেই ভুগে আবার এসছে। ঠাকুর বুঝলো যে মানুষের যে সমস্যাগুলো সেটা কিন্তু মানসিক সমস্যা, সেই জন্য তাকে মনের সেই চিকিৎসা করতে হবে। সেই জন্য ঠাকুর আস্তে আস্তে সেই কীর্তন মুভমেন্ট স্টার্ট করলো। তো এইভাবে ঠাকুর বেড়ে উঠেছে। তো ঠাকুর যখন কাউকে ওষুধ দিত, এখন তার বাড়ি গিয়ে ঠাকুর মানে তাকে জিজ্ঞেস করবে যে ওষুধটা দিয়েছে, কাজ হচ্ছে কিনা, সেটা ঠাকুরের ভিতরে একটি কৌতূহল হতো। তো ঠাকুর কি করতো, মানে ঠাকুর কিন্তু সরাসরি তার বাড়িতে গিয়ে জিজ্ঞেস করতো না যে কি ওষুধ দিয়েছে। তো মানুষ কেমন ভাববে না, আমি ধরেন কি একটি 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 ডাক্তার, তো ডাক্তার সে রোগীর বাড়িতে গিয়ে জিজ্ঞেস করছে, সবাই কিরকম ভাববে। তো ঠাকুর কি করতো যে সে বাড়িটার সামনে দিয়ে চলাফেরা করতো, মানে এই পাশ থেকে ও পাশে যাচ্ছে রাস্তা দিয়ে, আর খানিকক্ষণ করে ও পাশ থেকে এ পাশে আসে। যেই বাড়ির থেকে কেউ একটি লোক বেরোলো, তো ঠাকুর হয়তো বলে উঠলো, আচ্ছা আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম যে একটু খবর নিয়ে যাই যে ওনাকে ওষুধ দিয়েছি, কি হলো। তো এই যে একটা সাধারণ ব্যবহার ঠাকুরের, তো এই জিনিসগুলো আপনারা বুঝবেন যখন সেই বইগুলো পড়বেন। এই যে শিশুকালের একটি গল্প, মানে ঠাকুরের যে ছোটবেলার একটি গল্প বলছি, মানে ঠাকুর এই যে বইটি রয়েছে ওশান ইন এ টিকাপ, তার আগে আমি বলে দিই যে সৎসঙ্গের যে অফিসিয়াল যে ঠাকুরের জীবনে রয়েছে সেটা হচ্ছে এই দয়াল ঠাকুর। এই বইটার মধ্যে তেমন কিছু নেই, মানে এটা পড়লে পরে কিন্তু কোনো কোনো কিছু বোঝা যায় না, মানে কোনো হৃদয়ে কোনো ভাবের সৃষ্টি বা কোনো কিছু ঠাকুরের যে জিনিসগুলো সেখানে বোঝা যায় না মানে। কিন্তু আপনি যদি ওশান ইন এ টিকাপ সেটা পড়েন, সেখানে রে আর্চার হাউজারম্যান মানে ঠাকুরের মানে 25 বছর ঠাকুরের সাথে সঙ্গ করেছে, তো সেই বইটা লিখেছে। তো সেই বইটা শুরু হচ্ছে যে ঠাকুর বাড়িতে আসলো, তার মা একটি তাকে চড় মারলো। তো বললো যে তোর এই যে প্যান্টটা পরে আছে যে নোংরা কি করে হলো। ঠাকুর কি করলো, সে পিছন দিকে হাত বুলিয়ে দেখলো, হ্যাঁ কাদা লেগে আছে। ঠাকুর বললো যে হেম কাকা আমাকে চড় মেরেছে। তো ঠাকুরের মা জিজ্ঞাসা করলো কেন মেরেছে। তো ঠাকুর বললো আমি তো ওনাকে সুপ্রভাত বললাম, মানে গুড মর্নিং বললাম, উনি আমাকে চড় মারলো। তো ঠাকুরের মা বললো তোর এইসব আলাপ আমি শুনতে চাই না। তো তারপরে সে ঠাকুর বারান্দায় গেল, সেইখানে ঠাকুরের দিদিমা সেখানে বসে আছে, সেখানে সবজি নিয়ে সমস্ত কিছু ফল টল সবজি টবজি নিয়ে সেখানে সবজি কাটা হচ্ছে। এমনকি ঠাকুরের মাসিও আছে, মানে মাতা মনময়ী দেবীর বোন সেখানে রয়েছে। সেইখানে ঠাকুর সেখানে এই ঠাকুর একটা ফল এরকম করে হাত দিয়ে নিতে যাচ্ছে, তো ঠাকুরের সেই ঠাম্মা তার হাতের মধ্যে মারলো, চড় মারলো। তো বললো তো ঠাকুর ঠাকুর বললো আমি খাবার জন্য নিচ্ছিলাম না, আমি তো খালি দেখতাম এটা। হ্যাঁ, তো তো এইসব তারপরে সেখানে আলাপ হচ্ছে যে ঠাকুরের বাবা সে ভোর হয়েছে কিন্তু শুয়ে রয়েছে বিছনায় সেই মশারি দিয়ে, ঠাকুরের বাবা অসুস্থ। তো ঠাকুরের এই যে ঠাম্মা সেখানে বলছে যে পুরুষ মানুষরা কোনো কাজ করে না, সব মহিলাদেরকেই করতে হয়। ঠাকুর সেখানে বলে উঠলো হঠাৎ করে, না এরকম না, ওরা তো আলাদা, মানে মানে ওরা তো মানে আলাদা হয়, যেরকম কুকুর আর বেড়াল। তো সেখানে আবার চর মারলো ঠাকুরের ঠাম্মা যে হ্যাঁ এখন মানুষকে তুই কুকুর আর বেড়ালের সাথে তুই তুলনা করবি। তো তো ঠাকুর সেই স্কুলে গেল, স্কুলে গিয়ে মাস্টার মশাই ঠাকুরকে পড়াচ্ছে যে ডু ওয়ান টু আদার্স অ্যাজ ইউ উইশ টু বি ডান, মানে তুমি অন্যের সাথে তেমন ব্যবহার করো যেটা তুমি নিজের সাথে চাও। তো ঠাকুর সেখানে হঠাৎ করে ঠাকুরের মাথায় ঘুরছে মানে জিনিসগুলো যে সবার সাথে এক ব্যবহার করব না, এটা তো ভুল। মানে আমি এখন পর্যন্ত সবার সাথে এক ব্যবহার করে আসছি, সেই জন্য আমি সবার কাছে মার মার খেয়ে আসছি। সব মানুষের সাথে এক ব্যবহার করা যায় না, যার সাথে যেরকম তার সাথে তেমন ব্যবহার করতে হয়। এইগুলো কথাগুলো ঠাকুরের মাথায় চলছে। তো ঠাকুর হঠাৎ করে দাঁড়িয়ে মাস্টারমশাই এটা ভুল,
ঠাকুর সেটা বুঝালো মাস্টারমশাইকে, মানে ঠাকুরের মাথায় চলছে যে সব মানুষ তো আলাদা হয়, মানে পৃথিবীর জগতের সমস্ত মানুষ আলাদা, মানে তাদের মধ্যে হয়তো মানে কিছু না কিছু একটা জিনিস আলাদা থাকবেই। তো মাস্টারমশাই এটা দেখে তো ঠাকুরকে বলল, ও আচ্ছা আচ্ছা, তাহলে একটা কাজ কর, তুই তুই আয়, তুই শিখা, তুই একটা কাজ কর, তুই 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 প্রিন্সিপালের সাথে পোস্টে চলে যা তুই। তো ঠাকুরকে এভাবে বলল। তো সে মাস্টারমশাই বলল, মৈত্রদা বলল, আচ্ছা, ক্লাসকে সবাইকে বললো, ক্লাসকে, আচ্ছা এই 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 ছেলেটার পরীক্ষা নেওয়া যাক, এই ক্লাসে কি করে পৌঁছেছে দেখা যাক। তো সেখানে ঠাকুরকে জিজ্ঞাসা করলো যে, আচ্ছা বলো, এক আর এক কি হয়, শুরুর থেকে শুরু করি চলো, এক আর এক কি বলো, 1+1 কত হয়? তো ঠাকুরের মাথায় ঘুরতে লাগলো যে এত, মানে একটা বাচ্চাকে যদি, একটা 10-এর বাচ্চাকে বা ক্লাস 8-এর বাচ্চাকে যদি একটা সোজা প্রশ্ন করা হয়, তো তার মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলবে যে এত সোজা প্রশ্ন কেন করলো, হয়তো এর মধ্যে কোনো রহস্য আছে এই প্রশ্নটার মধ্যে। তো ঠাকুর ভাবছে যে 1+1 এটা তো 2 হয়, কিন্তু ঠাকুর মনে মনে ভাবলো পৃথিবীর কোনো জিনিস এক হয় না, যেটা ঠাকুর একটু আগে বুঝেছে যে পৃথিবীতে কোনো জিনিস এক হয় না। তো ঠাকুর সেখানে ভাবলো যে একটি আপেল আর একটি আমকে যোগ করা যায় না। তো সেখানে বললো যে একটি এক আর এই একটি এক, সেটা সেটা কিন্তু আলাদা। তো মনে মনে ভাবলো এটা যোগ যোগ তো হবে না। তো ঠাকুর উত্তর দিল, এই 1+1 মিলে 2 1 হয়, দুটি এক হয়। মানে ঠাকুর বোঝাতে চাইলো যে এই যে পৃথিবীর কোনো জিনিস এক না এইভাবে। তো মাস্টার মশাই রেগে কি করলো, ওই লাঠিটা নিয়ে ঠাকুরকে মারলো, মানে যে ভাবলো যে কি পাগলামি করছে। তো সেই সময় ঠাকুর অচৈতন্য হয়ে পড়লো, মানে তারপরে মাস্টার মশাই দেখলো যে, ডাকলো একটু, অনুকূল অনুকূল করে ডাকলো, উঠছে না। সেই মাস্টার মশাই ছুটি দিয়ে দৌড়। তারপরে একটু পরে মানে তারপরে দিলীপ বা তার ঠাকুরের যে বন্ধু বান্ধব তারা এলো ঠাকুরের কাছে। তো ঠাকুরকে উঠাচ্ছে, উঠলো ঠাকুর। ঠাকুর উঠে তখন দিলীপ বলছে যে ওই মাস্টার মশাইকে মজা দেখাতে হবে, সেই শুক্রবার করে শহর থেকে ফিরে বিকালবেলা আমরা সেই মুখ বেঁধে যাব আর তাকে পিটুনি দেব। তো ঠাকুর বলল, না না, এসব একদম করতে যেও না, তোমরা ভেবে দেখো ওর মাস্টারের জন্যই তো আজকে ছুটি পেলাম। তো সবাই আনন্দ হেসে উঠলো, হ্যাঁ সত্যি তো, মাস্টারের জন্য আজকে ছুটি পেলাম। তো এই যে ঠাকুরের যে উপলব্ধি যে এক আর এক কখনো, মানে এক আর এক মানে সেই দুটি এক হয়। তো পৃথিবীর কোনো জিনিস, মানে দুটি জিনিস এক নয়, মানে ঠাকুরের মানে পরমপিতার কোনো প্রতীক, মানে প্রতীক হয় না, পরমপিতার কোনো মানে বন্ধু হয় না, মানে শরিক হয়, পরমপিতার কোনো শরিক নেই। তো এটা বুঝতে হবে না, পৃথিবীর কোনো জিনিস এক না, ঠাকুরের মতো আর কেউ দ্বিতীয় হতে পারে না। তো এই যে আপনারা যে জানলেন, এই যে জানার পরে যে একটা ভাব হলো ঠাকুরের বিষয়ে, যে জানার পরে যে ভাবটা হয়, সেই ভাবের থেকে আস্তে আস্তে সেই শ্রদ্ধা আসে, সেখান থেকেই ভালোবাসা আসে। না জানলে পরে ভালোবাসা আসে না। ধরেন কি, আপনারা অমিতাভ বচ্চনের সিনেমা দেখছেন, সেখানে একটির পর একটি সিনেমা দেখছেন, একটির পর একটি সিনেমা, সেই সিনেমা দেখতে দেখতে আপনার সেই অমিতাভ বচ্চনের প্রতি সেই একটাই শ্রদ্ধায় চলে আসবে, আপনি তার ফ্যান হয়ে উঠবেন বিশাল বড় একটি। তো এইভাবেই জানলে পরে শ্রদ্ধা আসে। তো ঠাকুরের অনেক দিক আছে, সেগুলো জানলে আপনারা মানে খুব আনন্দিত হবেন, মানে সেটাকে একটা ধারাবাহিকভাবে জানতে হবে। সেটা খাপছাড়া খাপছাড়া করে যদি জানি, সেটা তাও জানা ভালো, কিন্তু একটা যদি ধারাবাহিকভাবে সেটা জানতে পারি, তাহলে কিন্তু বিশাল বিশাল আনন্দ হয়। যেমন আমি উদাহরণ দিচ্ছি, ঠাকুর মানুষের পায়খানা পর্যন্ত পরিষ্কার করেছে। মানে সেই আশ্রমের পাশে মানুষ মানে পায়খানা করে নোংরা করে রাখতো, তো ঠাকুর কি করতো, ভোরবেলা 3টার সময় উঠে সেই পায়খানা টায়খানা গুলো সব পরিষ্কার টরিষ্কার করে পদ্মার ধারে গিয়ে চান টান করে ফিরতো। এটা ঠাকুর কিন্তু কয়েকটি বছর করেছেন। তারপরে মানুষ লক্ষ্য করলো এই মানে ভোরবেলায় কি হয়, মানে ঠাকুরকে একদিন দেখলো, সে মানুষ সেই জানতে পারলো সে রাত্রি, ঠাকুর রাত্রি 2-3টার সময় উঠে এই কাজ করে। আবার ঠাকুর ঠাকুর একবার মানুষের কাছে মানে মার খেয়েছিল। সেটা কি হলো যে একজন ছেলে, যুবক, সে ঠাকুরকে অনেকদিন ধরে লক্ষ্য করছে, মানে দূর থেকে সে দেখছে যে ঠাকুর মানে এই দেখছে যে এই গুরুটা মানে সবাইকে এই মানে শিক্ষা দিচ্ছে, এই করছে, এটা তো ভণ্ড গুরু মনে একটা, মানে সে গুরু সেজে বসেছে। তো তার মনের মধ্যে অনেক মানে এইসব আস্তে আস্তে সেগুলো জাগতে লাগলো, এই গুরুকে শিক্ষা দিতে হবে, এটা খুব বদমাশ গুরু, মানে মানে মানুষের ভগবান হয়ে সাজছে, মানে একদম মানে সে ভগবান মানে না, নিজেই ভগবান হয়ে গেছে। তো এভাবে ওর মনের মধ্যে অনেক দ্বন্দ্ব চলছিল। তো একদিন সুযোগ পেয়ে যখন প্রার্থনা শেষ হলো, মানুষ যখন ঠাকুরকে মাথা নত করে প্রণাম করবে, মানে সবাই ঠাকুরের দিকে কেউ তাকিয়ে নেই,
তখন সে কি করলো, পিছন থেকে দৌড়ে এসে ঠাকুরের সেই বিছানা ছিল, সেই বিছানার উপরে উঠে ঠাকুরকে সেই ঘুষি মারতে লাগলো। ঠাকুর কিন্তু মানে নিজের হাত উঠিয়ে নিজে আটকালো না। মানে সেই সে ঠাকুর কিন্তু সেই ঠাকুরের সেই দুধে ভরা চেহারা, মানে এত সুন্দর সেই মানে সেই গোল গোল সেই গাল, মানে থকথকে গাল, সেটা মানে লাল হয়ে গেল, সে ফুলে গেল। মানে সেই তো যতক্ষণ পর্যন্ত মানে সেই মানুষ তাকে আটকাবে, মানে তারপরে সেই মানুষ সেই ছেলেটাকে আটকে সেই দুম মার, মানে সেই প্রায় আধা মরা ঠাকুর গিয়ে দৌড়ে আটকাচ্ছে সবাইকে, সে সে পারছে না। মানে ঠাকুর যেমন তেমন করে সবাইকে আটকালো, বললো এই দেখ দেখ ওর মানে কেন, দেখ ওর কি দরকার, দেখ ওকে একটু পায়েস এনে দে। তো এইসব তখন ঠাকুর ওকে পায়েস দিল, সমস্ত কিছু। তো এইসব দেখার পর সেই ছেলেটার মনোভাব পাল্টালো, না এ তো এরকম তো সাধারণ কেউ এটা করে না। তো আমরা শুনেছি যে ঠাকুর নিজের মায়ের সব কথা শুনতো, কিন্তু আপনারা জানেন যে ঠাকুরও মায়ের কথা অবাধ্য করতো, মায়ের কথা শুনতো না, কিছু কিছু কথা মায়ের শুনতো না। যেমন এই ছোটবেলায় এই দুপুরবেলা ঠাকুর পালিয়ে যেত ঘর থেকে। তো আর যখনই পালাতো তার মা তার পিছনে দৌড়াতো, এই কোথায় গেলি কোথায় গেলি, সে পালাতো। তো একদিন কি হয়েছে, সেই ঠাকুর ঘরের থেকে পালালো। তো সেই মা দৌড়াচ্ছে পিছন দিকে, খুব জোরে দৌড়াচ্ছে, দৌড়তে দৌড়তে সেই মায়ের অবস্থা খারাপ, সে হাঁপিয়ে যাচ্ছে একদম, মানে সেই প্রায় হার্ট ফেল করার মতো অবস্থা। ঠাকুর পিছন ঘুরে দেখে না, মায়ের তো এত কষ্ট হচ্ছে। ঠাকুর সে আবার দৌড়ে আসলো, দৌড়ে ফিরে আসলো মার কাছে, সেই মাকে ইসে করে আবার সে বাড়ি চলে গেল। কিন্তু পরদিন সে আবার একই কাণ্ড করলো, সে সে পালিয়ে গেল আবার। তো মা পিছনে দৌড়াচ্ছে, তো সে পালিয়ে গেল, সে মা পিছনে পিছনে দৌড়ে দেখছে যে ঠাকুর পদ্মা নদীতে লাফ দিল। সেই নদীতে লাফ দিয়ে হঠাৎ করে ঠাকুর মানে কোথায় চলে গেল, কেউ কেউ বুঝে পাচ্ছে না যে ঠাকুর কোথায় চলে গেল। সে মা দেখে সে ভয়ে সে কি, মানে মায়ের অবস্থা যে পদ্মা নদীতে লাফ দিল, সে কিন্তু উঠে উঠে আর এলো না। তো দেখে যে মানে সে ঠাকুর কি করলো, ঠাকুরের একটা বন্ধু ছিল, মানে সে কম্পাউন্ডারের কাজ করতো, মানে একটা হাসপাতালে কম্পাউন্ডারের কাজ করতো। ঠাকুর থেকে বয়সে সে এই 7-8 বছর 10 বছর বড় হবে, ঠাকুরের বয়স হয়তো তখন 13-14 বছর। তো সেই কম্পাউন্ডারের সাথে গিয়ে তার বাড়িতে গিয়ে উঠলো, দেখে যে ঠাকুরের সমস্ত বস্ত্র ভিজা, সে তাকে অন্য বস্ত্র দিল পরতে। তো বললো যে তোমাকে এইভাবে আসাটা উচিত হয় না, কিন্তু সে যেত তাকে। তো ঠাকুর যখন ফিরে এলো, ঠাকুরকে তার মা বললো তুই ওখানে কেন যাস, ওই ছেলেটা কিন্তু মদ খায়, ইসে করে। ঠাকুর বললো ও কিন্তু খারাপ ছেলে না, ও কিন্তু ভালো ছেলে। তো এই যে গল্পগুলো আপনারা শুনলেন, তারপরে সেই মানে চোরের গল্প, ঠাকুর চোরের সাথে বন্ধুত্ব করেছে, এগুলো তো সাধারণ গল্প, কিন্তু এর এর মধ্যেও অনেক অসাধারণ গল্প রয়েছে। মানে ঠাকুর একটি বাচ্চাকে মানে উদুম পেটানি দিয়েছিল, এটা আলোচনা প্রসঙ্গ প্রথম খণ্ডে আপনি দেখবেন যে সেখানে সেখানে ছোট্ট করে লেখা আছে, ঠাকুর বাচ্চাটাকে মেরেছে, সেই 8 বছরের বাচ্চাকে সেই বেত দিয়ে মানে সে সবার সামনে মানে সেই পিটানো শুরু করে, মানে মানে তো এই গল্পটা সেই লোকটি আমার ঋত্বিকে করেছিল, মিহির চক্রবর্তী দা, আজকে নেই আমাদের মধ্যে। মিহির দা আমাকে বলেন যে ওই লোকটিকে ঠাকুর অনেক পিটিয়েছিল, কিন্তু এই কথাটা বলতে বলতে সেই লোকটি কাঁদছিল যে ঠাকুরের দয়া সেটা। তো সেই লোকটি বলছে যে ওরা খেলতে যেত, মানে মাঠে খেলতে যেত, সেখানে ইট রাখা থাকতো অনেক, ইটের উপরে মানে খেলতে যেত। তো এই যে ইটের মধ্যে আপনারা জানবেন যে ইটের মধ্যে কিন্তু সাপ লুকিয়ে থাকে অনেক সময়, যে ইটগুলো সে রাখা থাকে তার কোন কোণের মধ্যে সে অনেক সময় সাপ লুকিয়ে থাকে। তো হয়তো সেই সেই ছেলেটার হয়তো সর্পদংশন লেখা ছিল, ঠাকুর কিন্তু তাকে রক্ষা করলো। এই যে ঠাকুরের যে করাল রূপ, তার কিন্তু একটা কোমল রূপ আছে, তার কিন্তু একটা করাল রূপ আছে। সেই করাল রূপটা কিন্তু সে মানে ভালোভাবে জাহির করতে পারলো না, সেই জন্য আজকে কিন্তু সৎসঙ্গের কিন্তু মানে মানে মানুষের এই অবস্থা আজকে, যে ঠাকুরের মিশন গুলো ফুলফিল না, ঠাকুর একটি মানুষ পেল না। ঠাকুর কিন্তু সেই করাল ভাবে যদি মানুষকে সেই অনুশাসনটা করতো, তাহলে কিন্তু আজকে অনেক মানুষ তৈরি হয়ে যেত। তো এই সত্য, এই যে ঠাকুরের একটি প্রার্থনা আছে পুরুষোত্তম বন্দনা, সেইখানে শেষে রয়েছে, মানে সেই প্রার্থনাটা শুরু হচ্ছে বন্দে পুরুষোত্তমম ত্বংষ্টং হৃদয়ং শবাংশি বিগ্রহম বৈশিষ্ট্য পুরকং সমষ্টাৎসারকমেকাচারিণম সৃজনোচ্ছং তমিস্পরং প্রকট পরায়ণম নিখিল জগৎ জীব জীবন বিচিস্পন্দিতম ব্যক্তা ব্যক্তি স্বরূপকম পরম দৈবতম নরং নারায়ণম মৎস্য কুর্ম কৌল নৃসিংহ বামন শরীরম রামকৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ রূপায়িতম
চৈতন্য রামকৃষ্ণ অনুকূলং পূর্বত্তানি পুরনং শাশ্বতং বর্তমানম ব্যক্তি দম্পতি গৃহ সমাজ রাষ্ট্রোদ্ধারণে যজন যাজন ইষ্ট ভৃতি স্বস্তনি প্রবর্তকম। এই যে পুরুষোত্তম বন্দনা রয়েছে, শেষে রয়েছে কমমপি করালম পুরুষোত্তমম পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। তো উনার একটি রূপ হচ্ছে কমমপি কোমল, আরেকটি রূপ হচ্ছে করাল। তো এই করাল রূপ আরেকবার এই কিশোরী মোহন, ভক্তবীর কিশোরী মোহন ও অনন্ত মহারাজের একটি বই রয়েছে, সেই তার মধ্যে এটা লেখা আছে। তো কিশোরী মোহন মানে ঠাকুরকে একটি লোক খুব গালাগালি দিত, মানে ঠাকুরকে খুব অপমান করতো, লোকের কাছে ঠাকুরের নিন্দা করে বেড়াতো। তো কিশোরীরা কি ভাবলো যে মানে এই লোকটি এত ঠাকুরের নিন্দা করছে, একে কিন্তু মারতে হবে, মানে মেরে ফেলতে হবে। তো কিশোরীদা আর সম্ভবত অনন্ত মহারাজ বা আরেকজন, তো সেখানে রাতের বেলা বেরোলো মানে সেই চাকু নিয়ে। তো সে হেঁটে হেঁটে যাচ্ছে, দেখে যে কোত্থেকে ঠাকুর সে দৌড়ে এলো, মানে একটা বাঘের রূপের মতো। সেই মানে সেই কিশোরীদাকে মাটির উপর ফেলে তার উপর পা চাপা দিয়ে সেই বাঘের গর্জনে তাকে বলছে, মানে সেই এই কি করছিস, মানে কি করছিস, মানে কি করছিস। সে ভয় পেয়ে গেল মানে। তো এই হচ্ছে ঠাকুরের করাল রূপ। শেষ জীবনে ঠাকুর বলেছিল যে আমি কিন্তু মানুষকে সেইভাবে শাসন করতে পারিনি মানে। আর এই যে 50 বছরে ঠাকুরের যে আলোচনা প্রসঙ্গ, এই যে সমস্ত কিছু বানিয়ে এসব দেওয়া মানে এসব শুরু করেছে, এটার পিছনে কারণ হচ্ছে, সেটি হচ্ছে ঠাকুরের ব্যাকআপ প্ল্যান। মানে ঠাকুরের সেটা মানে ঠাকুর বুঝে গেল যে এখন আমি শরীরের দিক দিয়ে অপারগ হয়ে গেলাম, মানে ঠাকুর সৎসঙ্গ করতে কিন্তু চাইনি। অমিয় বাণী, এই যে আজকে যে পাঠ করা হলো অমিয় বাণী, সেই বইতে লেখা রয়েছে যে তোমরা আমাকে ঠাকুর সাজিয়ে, আমাকে মানে বিশ্বগুরু সাজিয়ে, আমাকে সিংহাসনে বসিয়ে আমাকে কিন্তু তোমরা কুষ্ঠরোগী করে দিলে। বুঝতে পেরেছো? তো ঠাকুর সেটা চাইনি। ঠাকুর মানুষের মধ্যে সাধারণভাবে গিয়ে মানে ঠাকুর কাজ করতে চেয়েছিল। ঠাকুরের সেখানে বাধা সৃষ্টি করা হলো। ঠাকুর যে এই যে হলো না আজকে, এই যে জগৎটা যে এরকম দেখছি, এটা কিন্তু হতো না ঠাকুরকে যদি সে ঠাকুরের নিজের মতো যদি সে কাজ করে ফেলতো। ঠাকুর কিন্তু সেটা করে ফেলতো, মানে আমরাই সেটা কিন্তু করতে দিলাম না ঠাকুরকে। আর সেটা আমরাই আমাদের বিপর্যয় আমরা আমরা ডেকে আনলাম। তো এই যে ঠাকুরের বিষয়ে আপনারা যে জানবেন, এই যে জানলে পারে যে এই ভাবটা আসছে, এই যে ঠাকুরের বিভিন্ন এই যে আলোচনা প্রসঙ্গের মধ্যে মানে বিভিন্ন রহস্য, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলা রয়েছে। মানে সেই আপনারা পড়লে সেটা মানে সেটা বুঝতে পারবেন, সেটা বলে উদ্ধার করা যায় না, মানে এত কিছু সেখানে বলা রয়েছে মানে ঠাকুরের। মানে যেরকম ঠাকুরের মা যখন মারা যায়, ঠাকুর চেয়েছিল যে ঠাকুর একটি মানুষের কাছে এই আপনার এই আর্টিফিশিয়াল লাংস চেয়েছিল। সেই সময় আর্টিফিশিয়াল লাংস মার্কেটে আসে, সেই সময় সে আমেরিকা বা যে কোনো জায়গায়। সে কিন্তু পায়নি ঠাকুর। তো ঠাকুর দুঃখ করে বলছে যে আমি সেটা যদি পেতাম মাকে আরো বাঁচিয়ে রাখতে পারতাম। তো অনেক ঘটনা আছে। তো এগুলো আপনারা যখন ঠাকুরের বিষয়ে জানবেন, তখন কিন্তু সেই আস্তে আস্তে সেই ভাবটা আপনার ভিতরে আসবে, সেই শক্তিটা আপনি পাবেন যে না, ঠাকুরের জন্য কিছু করতে হয়। এই যে আমরা আজকে যে মেতে আছি, সেখানে খুব আনন্দ করছি, সেখানে নাম ধ্যান করছি, ঠাকুরের বিষয়ে আলোচনা করছি, কিন্তু আমরা কিন্তু এই বিশ্বের দিকে নজর দিচ্ছি না। আজকে কিন্তু একটি নেতার অভাব আমাদের মধ্যে, যে একটি মানে সেই নেতাজির মতো একটি নেতা, সেই বিবেকানন্দের মতো একটি নেতা কিন্তু মানে মানব জগৎ সেটা কিন্তু পাচ্ছে না। সেইখান থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। মানে আপনারা কি চান না মানে একটি নেতা সেই মানে ভারতবর্ষের সেই গর্ব হয়ে উঠুক, সে বাংলার গর্ব হয়ে উঠুক, সে মানুষের কাছে গিয়ে সেটা সেই ঠাকুরের কথাগুলো সে বলতে পারে, মানে সে বিশ্ব জগতে ঠাকুরকে ছড়িয়ে দিতে পারে। এই দিকটা নিয়ে কিন্তু ঠাকুরের আজকে আমাদের কাজ করা দরকার। ঠাকুর একটি বাণীতে বলেছে, এই চলার সাথী বাণী সংখ্যা 60, আশ্রয় বলে মানে অবলম্বন করার চাইতে আসক্ত বলে অবলম্বন করা ঢের ভালো। প্রথম অবলম্বনে চরিত্র রঞ্জিত নাও হতে পারে, কিন্তু দ্বিতীয় তাহা হইতেই হবে, ইহা কিন্তু পাত্র হিসাবে। ঠাকুর বলেছে আশ্রয় বলে অবলম্বন করার চাইতে আসক্ত বলে অবলম্বন করা ঢের ভালো। মানে আমরা ঠাকুরের আশ্রিত, এটা এটা ভাবলে পারে হয়তো আমাদের চরিত্র রঞ্জিত নাও হতে পারে। মানে আমাদেরকে ভাবতে হবে আমরা ঠাকুরের আসক্ত। মানে আসক্ত মানে হচ্ছে নেশা। মানে যে মানুষটি নেশা করে তাকে কিন্তু কেউ আটকাতে পারে না। মানে ধরেন ধরেন কি কেউ একটা নেশা করছে, তাকে কিন্তু মানে সে হয়তো সবার সামনে নেশা করছে, তাকে কিন্তু আটকাতে গেলে সে কিন্তু লুকিয়ে লুকিয়ে নেশা করবে, কিন্তু সে নেশা করে ফেলবে। এই যে আমরা বলি ঠাকুর এত বড়, এত মহান, মানে বিশ্বগুরু, বিশ্ব প্রতীক, ফুলফিলার দি বেস্ট, কিন্তু আমরা সেটা বিশ্বাস করি না। আমরা যদি সেটা বিশ্বাস করতাম, তাহলে আমরা 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 ভাবতাম যে ঠাকুর যদি এত বড় হয়, আমরা ঠাকুরের শিষ্য, আমরা সেই হনুমান হয়ে উঠতে পারবো না কেন? মানে আমরা ঠাকুরের মিশনকে ফুলফিল করতে পারবো না কেন? আমাদেরকে কেন এখানে ওখানে যেতে হবে? আমরা তো একটি হনুমান হয় সেই 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 ঠাকুরের সমস্ত মিশনকে ফুলফিল করে দিতে হয়। সেইভাবে আমাদেরকে এগোতে হবে, চেষ্টা করে যেতে হবে।
এই যে বলা রয়েছে না, মানে তো মানে এই যে তুমি জানো বা না জানো, পারো বা না পারো, তোমার চেষ্টার ক্রমাগতি অটুট অব্যাহত থাক। ঠাকুর কিন্তু সবটি জিনিস এভাবে আমাদেরকে বলে গেলেন। তো আজকের যে জগতের যা পরিস্থিতি চলছে, আপনারা দেখছেন যে আমেরিকায় সেই ট্রাম্প, মানে সে তার নিজের মাতব্বরি করছে, আর এই যে আমি সেই যে আপনাদেরকে ধ্যানের কথা বলতেছিলাম, সেখানে কিন্তু ধ্যানের মাধ্যমে কিন্তু সে আমাদের কমন সেন্স জেগে ওঠে, মানে কোন পরিস্থিতিতে কি করতে হবে সেই জিনিসটা কিন্তু আমরা জানতে পারি। মানে ধরেন যে এই যে করোনা কালে যে আপনারা সবাই হয়তো ভ্যাকসিন নিয়ে থাকবেন, আপনারা কেউ ভেবে দেখেছেন যে ভ্যাকসিন কিন্তু তৈরি হতে 10 বছর লাগে, একটি ভ্যাকসিন তৈরি হতে 10 বছর লাগে, সেইখানে 1 বছরে কি করে ভ্যাকসিন তৈরি হয়? আমি কিন্তু সেই ভ্যাকসিন নিইনি, মানে আমার পরিবারকে সেই ভ্যাকসিন নিতে দিইনি। আমার মা নিয়েছে, আমার মা বাবা নিয়েছে, আমার ভাইয়ের যে পরিবার তারা কিন্তু ভ্যাকসিন নিয়েছে, এবং তাদের কিন্তু একাধিকবার করোনা হলো। মানে আমার ভাইয়ের ছেলে, সে 5 বছরের ছেলে, সে কিন্তু করোনায় মানে অনেকদিন হসপিটালে অ্যাডমিট ছিল সে। তো আজকে কিন্তু আপনারা টিভিতে শুনতে পারছেন ভ্যাকসিনের যে কুফল, মানে সেটার ভিতরে যে একটা বিরাট বড় কনস্পিরেসি ছিল। আজকে কিন্তু দেশ জুড়ে কিন্তু একটা বিরাট বড় কনস্পিরেসি চলছে, মানে দেশকে কি করে গোলাম বানিয়ে রাখা যায়, এই কথা কিন্তু যীশুখ্রিস্ট বলে গেছে, দেয়ার উইল বি আর্মাগেডন। সেখানে বিশাল বিরাট একটা যুদ্ধ হবে, মানে সেখানে আমাদেরকে গোলাম গোলাম বানিয়ে রাখার সেখানে একটা পরিকল্পনা চলবে। সেখানে কিন্তু এই যে ইসরায়েলের কথা বলা রয়েছে, ইসরায়েল যে আজকে এই যে মাতব্বরি করছে, ইসরায়েল কিন্তু আমি আপনার একটি সময় ধ্বংস হয়ে যাবে, এটা কিন্তু জিসাস খ্রাইস্টের এক সময় বলা ছিল। ইসরায়েল কিন্তু মাটিতে ধূলিসাৎ হয়ে যাবে। তারপর আহ, এই যে মানে যে দিন আসছে যে যে এক মুঠ সোনা দিয়ে এক মুঠ চাল 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 পাবো না, এই দিনটা কিন্তু আস্তে আস্তে ঘনিয়ে আসছে। ঠাকুর বলছে যে নিজের ক্ষতি না করে অন্যের ক্ষতি করা যায় না। এই যে আমরা খুব লাফালাফি করি যে ইন্ডিয়া পাকিস্তানের উপর অ্যাটাক করবে, এই হবে ওই হয়ে যাবে, কিন্তু সে যদি ঠাকুরের কথা বুঝতো, সে কিন্তু সে অ্যাটাক করতো না। মানে আজকে যদি আমরা পাকিস্তানের উপরে অ্যাটাক করি, তার যে কুফলটা আমাদেরকে ভোগ করতে হবে, এটা কিন্তু সাধারণ মানুষ বুঝে না এই জিনিসটা। এই যে বলা আছে না, মানে ইষ্ট নয় নেতা যে জমের দালাল কিন্তু সে, মানে এই কথাটা কিন্তু সত্যি, সে কিন্তু মানুষকে নরকের পথে এগিয়ে নিয়ে যাবে। তো এই যে জিনিসগুলো, এই যে ঠাকুরের প্রতি যে ভাব ভালোবাসা, এগুলো তখনই মানে জাগবে যখন আপনারা তার বিষয়ে জানবে, আর তার মিশনকে একটির পর একটি আমাদেরকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। আমি যেরকম বললাম যে আপনি একটা একটা রামদেব ভাবেন, রামদেব একজন, সে কিন্তু যোগব্যায়াম শিখিয়ে আজকে সে নিজস্ব একটা বিরাট বড় ব্র্যান্ড তৈরি করে নিয়েছে। এমনকি এয়ারপোর্টে কিন্তু তার পতঞ্জলির একটা স্টোর রয়েছে, মানে বড় বড় এয়ারপোর্টে। তো আমরা চাইলে সেটা করতে পারি না কেন? আমার মনের মধ্যে এই চিন্তাটা এসেছিল যে আমাদের যে বিভিন্ন উপযোজনা কেন্দ্র রয়েছে, বিভিন্ন মন্দির রয়েছে, সেখানে কিন্তু আমরা যোগব্যায়াম শেখাতে পারি। সেখানে কিন্তু আমরা প্রাণায়াম, যোগব্যায়াম, আমার সে অভ্যাস রয়েছে, সমস্ত কিছু খেলাধুলা এইসব নিয়ে কম্পিটিশন, আর্টস অ্যান্ড ক্রাফট, আর্কিটেকচার, এই সমস্ত কিছু নিয়ে, গাছপালা নিয়ে এসব শিক্ষা দেওয়া, এসব এসব কিন্তু আমরা শুরু করতে পারি ছোট করে হলো, একটি জায়গা থেকে হলো, সেটা কিন্তু শুরু করতে পারি। আর এটা শুরু করতে করতে একটি জায়গা থেকে সে এমন সেই প্লাবনের সৃষ্টি করবে, সে কিন্তু সে বিশ্ব দুনিয়ায় সে কিন্তু ছড়িয়ে যাবে কিন্তু। এটা কিন্তু একটি ছোট পদক্ষেপ নিলে এটা কিন্তু শুরু হয়। তো এই জন্য ঠাকুরের মিশনের উপরে কাজ করা অনেক ইম্পর্টেন্ট। এই যে আপনারা এই যে স্বস্তি চলন এই চ্যানেলটা চলিয়ে, মানে এটা যে চালাচ্ছেন 3টি বছর ধরে, আর এই এত সুন্দরভাবে এটা চালাচ্ছেন, মানে সেখানে কিন্তু কোনো মানে বাধা বাধা বিঘ্ন নেই। আপনারা যে সুন্দরভাবে এটাকে চালিয়ে, এটাই কিন্তু বিরাট বড় একটা উপলব্ধি। আপনারা যদি এর সাথে সাথে যদি ঠাকুরের প্র্যাকটিক্যাল জিনিসগুলো আপনারা যদি সেটার দিকে নজর দিয়ে করে তুলতে পারেন, আপনারা সেই আনন্দটি উপভোগ করবেন, দেখবেন। তো জয় গুরু। হ্যাঁ, জয় গুরু দাদা, জয় গুরু, জয় গুরু। বিজয় দা, হ্যাঁ, হ্যাঁ। আমার মনে হচ্ছে আমরা কোনো সাগর পাড়ে এসেছি। সাগরের জল অত সোজা নয় কমানো। আমরা এটা কিন্তু কন্টিনিউ করব, আর আপনাকে থাকতে হবে। আজকে অতিথি হিসাবে এসে চলে গেলে হবে না, ধরে রাখতে হবে আমাদেরকে। আপনার হ্যাঁ, সাথে অনেকেরই মত এক আছে, তো সেই মতগুলো যখনই এক হবে অনেক কিছু হতে পারে। এই বুঁদ বুঁদ করেই তো সাগর হয়। তেমনি আপনি হ্যাঁ, একটা বুঁদ, আমি একটা বুঁদ, আরো আছে আরো আছে। আপনি থাকবেন, সঙ্গে থাকবেন। আগামী শুক্রবারে আপনি আবার বলবেন, তারপরে আবার হয়তো সময় দেব, আবার বলবেন। আপনার ভেতরে অনেকটা রয়েছে, এবং এটা যতক্ষণ না আপনি ব্যক্ত করতে পারবেন, নিজেকেও পরিষ্কার করতে পারছেন না, মানে আপনি অব্যক্ত যন্ত্রণায় ভুগছেন।
সেই জন্য আমরা বুঝি যে ঠাকুর কি জিনিস। যে হ্যাঁ। বুঝেছে সে বোঝে, যে বোঝেনি সে বোঝেনি, সে তাকে নিয়ে অন্যরকম করে খেলছে। তো আপনি আগামী শুক্রবার বলবেন, আবার একটু শুনবো, তারপর আবার সময় দেব। আপনার ভেতরে যতটুকু জমে আছে সেটুকু না বার করতে পারলে আবার ঢোকাতে পারবেন না। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। আমি এটা বুঝতে পারছি। তো আগামী শুক্রবারে আপনাকে কথা দিলাম এই টাইমেই আপনি থাকবেন।